আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, আদেশ 21 মে। মোটরসাইকেল মালিকদের উপর কর আরোপ হবে জনস্বার্থ বিরোধী মন্তব্য জামায়াত আমিরের। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় লিচুর বাম্পার ফলন, 10 কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা। প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। এবং চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা ম্যান সিটির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের সময়ের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার এই রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য 21 মে বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। আদালতের রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। পরে এম কে রহমান বলেন, তারা 18 মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে, অর্থনীতি, স্বাস্থ্য সহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে। কোর্ট শুনেছেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন। মোটরসাইকেলের মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থ বিরোধী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। জামায়াত আমির তার পোস্টে লেখেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন। জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের ওপর প্রয়োজন হতে পারে, তবে জীবন যুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। তিনি আরো বলেন, আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে, অন্যথায় এটি একটি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। দেশ জুড়ে খ্যাত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়ার লিচু এবারও আলোচনা এসেছে 8 থেকে 10 কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা নিয়ে। টসটসে রসালো শ্বাস, ছোট বিচি আর মধুর মতো মিষ্টির সাথে এই লিচু এখন শুধু একটি ফলন নয়, বরং এই অঞ্চলের অর্থনীতি ও পরিচয়ের বড় অংশ হয়ে উঠেছে। মঙ্গলবাড়িয়া গ্রামে গাছে গাছে ঝুলে থাকা পাকা লিচুর সুবাসে এখন মুখর পুরো এলাকা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগান জুড়ে চলছে লিচু সংগ্রহ ও বিক্রির ধুম। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা ও ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন এই এলাকায়। সবাইকে বলি যে বাংলাদেশে অনেক জায়গায় ভালো লিচু পাওয়া যায়, বাট ওই লিচুগুলো খাওয়ার পরে আর কোনো ফ্লেভারটা একটা লিঙ্গারিং টেস্ট থাকে না। বাট এই লিচুটা খাওয়ার পরে অনেকক্ষণ একটা টেস্ট লিঙ্গার করে, মানে জিভা, এরকম মনে হয় আর কি আমার। এই জন্য আমার অনেক ফেভারিট। আসলে এই সিজনটা আমরা ঈদ উদযাপন করি। এই সিজনটা হচ্ছে আমাদের জন্য ঈদ। আমাদের আত্মীয় স্বজন সবাই এই সময়ে, অন্য সময় না আসলে এই সময় বাড়িতে আসে, যে জন্য মঙ্গলবাড়িয়ার এই লিচুর সিজনটা মানে আমাদের ঈদের সিজন। বর্তমানে মঙ্গলবাড়িয়া ও আশপাশ এলাকায় 10 থেকে 15 হাজারের বেশি লিচু গাছ রয়েছে। প্রায় 200-র বেশি পরিবার বাণিজ্যিকভাবে লিচু চাষের সঙ্গে জড়িত। এবার অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। মানভেদে প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো, আমরা লিচু বিক্রি করতেছি। এবার দেশের আবহাওয়া ভালো, মিষ্টি লিচু। আমি অন্তত 30-40 বছর ধরে ব্যবসা করি। এই বছর আশা করতেছি যে 20-50 লক্ষ টাকা বেচার জন্য। ফলন বাড়াতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে কৃষকদের ফুড পাম্প বিতরণ এবং মৌচাষ সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ। এটা চাষ করতে যে ধরনের কৃষকদের উদ্বুদ্ধ করা দরকার সেটা কিন্তু প্রথম থেকে কৃষকদের করা হয়েছে। এবং আপনারা জানেন যে এবার উপজেলা প্রশাসনের অর্থায়নে ফুড পাম্প দেওয়া হয়েছে কিন্তু 36 জন কৃষককে, তারা যেন লিচু গাছের স্প্রে করতে পারে এবং তারা যেন আরো ভালো ফলন পায়। চাকরি ছেড়ে অর্গানিক এগ্রো ফার্ম গড়ে তুলেছেন মাদারীপুরের রাজৈর উপজেলার উদ্যোক্তা রুবেল হোসেন। বিশাল আকৃতির লোহার কড়াইয়ে নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের গরুর খাদ্য। রান্না শেষে তা শুকিয়ে ছোট ছোট প্যাকেটজাত করে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। বিস্তারিত দেখুন আরিফুর রহমানের পাঠানো প্রতিবেদনে।
একদিকে বিশাল আকৃতির লোহার কড়াই, অন্যদিকে আগুন জ্বালাতে ব্যবহার করা হচ্ছে প্রায় 17 মণ কাঠ। প্রথম দেখায় মনে হতে পারে কোনো বড় উৎসব কিংবা রাজকীয় ভোজের আয়োজন চলছে, তবে বাস্তবতা ভিন্ন। এই বিশাল কর্মযজ্ঞ আসলে গবাদি পশুর জন্য ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য তৈরির এক ব্যতিক্রম উদ্যোগ। মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরিবাড়ি গ্রামে উদ্যোক্তা রুবেল হোসেন গড়ে তুলেছেন এমনই একটি অর্গানিক অ্যাগ্রো ফার্ম। চাকরি ছেড়ে নিজ এলাকায় ফিরে 2019 সালে তিনি শুরু করেন এই পশুখাদ্য উৎপাদনের কারখানা। প্রায় 77 শতক জমির উপর প্রতিষ্ঠিত এই খামারের প্রধান আকর্ষণ একটি বিশাল লোহার কড়াই, যেখানে একসঙ্গে প্রায় 5,000 কেজি গরুর খাদ্য প্রস্তুত করা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে খাদ্য উৎপাদনের তা শুকিয়ে ছোট ছোট প্যাকেটে ভরে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। মাছের খামার, গরুর খামার বিভিন্ন জায়গায় নেয়, সবাই বলে মান ভালো আছে দেখেন। আমি বিভিন্ন জায়গায় দেই তো, আমার সবাই বলে দেখেন অন্য অন্য জায়গা থেকে দেখেন মালের মান অনেকটা ভালো। মালটা যে সময় টকবক করে মানে একটা ফুটন্ত হয়, ওইটা ধরেন আমরা হলো আপনার ফুট দেখে হলো মাল না হয়, যখন মালটা হয়ে গেছে কাটার মতো হয়ে গেছে, এখন মালটা কাটা যায়। কাটার পরে যে পাকা হাউস, এই হাউসে মালটা কাটি ওরম দিয়ে কাটার পরে তারপর আপনার হলো ওই যে সব 1 কেজি 2 কেজির ক্যানগুলো আছে ওই সব ভরে মালটা রেডি করার পর আপনার হলো ঝাড়ে লুটতে দেয়। বর্তমান সময়ে বাজারে গবাদি পশুর খাদ্যে অনেক সময় রাসায়নিক ও ক্ষতিকর উপাদান মেশানো হয়। এতে পশুর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এবং দুধ ও মাংসের মাধ্যমে মানুষের শরীরেও নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিরাপদ পশু খাদ্য তৈরির উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা। আমি এখান থেকে চিটাগুন নিলাম এবং নিয়ে গরুরে খাওয়াবো, মাছের খাওয়াইয়া এখানে কম মূল্যে পাওয়া যায় এবং আমরা দেখি সিস্টেম ভাবে যে খারাপ জিনিস দেয় কিনা, কোনো খারাপ জিনিস নেই। আমার কাজ বাজ ভালোই করতে পারছি, আশেপাশে তো ভালো উন্নতি হয়, আমার টাকা পয়সা ভালো দেয়, মাসে মাসে টাকা দেয়, এখন আমি সংসারটা ভালোই চলে। বর্তমানে এই কারখানায় 8 জন শ্রমিক নিয়মিতভাবে কাজ করছেন, ফলে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ঋণ পেলে এই উদ্যোগ আরো বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব বলে জানান উদ্যোক্তা রুবেল হোসেন। আমাদের এখানে যারা আছে তারা আসলে প্যাকেজিং এর কাজ শুধু লাগে, কিন্তু এই আপনার যে মালটা প্রসেস করতে যে দক্ষ লোক তাদের আমরা আপনার এই ফরিদপুর মধুখালী থেকে নিচ্ছি। ওরা আবার এটার সাথে প্রায় একজন 20-25-40 বছর ধরে এটার সাথে জড়িত। তারা এইগুলো আর কি দেখে শুনে ওরা বুঝে যে এই প্রোডাক্টগুলো কখন আর কি হবে বা কখন এটা বাজারজাত করা যাবে। এইভাবে আমি এভাবে কাজ করতেছি, কিন্তু আমার একটা আপনাদের কাছে সবার কাছে দাবি, মিডিয়ার কাছে দাবি যে আমি এখানে আমার এখানে 3 ফেজ বিদ্যুৎ নেই আর কি। তো 3 ফেজের যদি বিদ্যুৎ হয় তখন আমি আপনার যে এখানে অত্যাধুনিক মেশিন দিয়ে আমি প্রোডাক্টগুলো আর কি তৈরি করতে পারবো। ভেজাল মুক্ত পশুখাদ্য উৎপাদনের এমন উদ্যোগ দেশের প্রাণী সম্পদ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে জানান প্রাণী সম্পদ বিভাগ। এটা গরুর একটা খাদ্যের মধ্যে অন্যতম একটা খাবার। এটা গরুর বিশেষ করে কার্বোহাইড্রেট, যে এনার্জি জাতীয় খাবারের প্রয়োজন হয় গরু, সেই সোর্সটা এইটার মাধ্যমে পূরণ হতে পারে আর কি। এবং এইটা ব্যাপকভাবে আর চাহিদা যেহেতু আছে, এটার যদি আরো উদ্যোক্তা তৈরি হয় তাহলে আমরা টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে যাব। ভেজালমুক্ত পশুখাদ্য উৎপাদনের এই উদ্যোগ শুধু নিরাপদ খাদ্য নিশ্চিত করছেই না, একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল। এবার আন্তর্জাতিক। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে তীব্র ক্ষোভ ও বিক্ষোভে ফেটে পড়েছে রাজধানীর নয়াদিল্লি। প্রশ্ন ফাঁসের এই মহা কেলেঙ্কারির দায়ে বিতর্কিত জাতীয় পরীক্ষা সংস্থা নিষিদ্ধ করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে দেশটির বিভিন্ন ছাত্র সংগঠন। শনিবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI এর শত শত সদস্য দিল্লির রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানান। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়, আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে তদন্তে বড় অগ্রগতি দাবি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা হিসেবে এক অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন ফাঁসের সত্যতা মেলার পর গত মঙ্গলবার ভর্তি পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং আগামী 21 জুন নতুন করে পরীক্ষা নেওয়ার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে। খেলার খবর, ফুটবল। অ্যান্তোয়ান সেমিনিওর গোলে চেলসিকে হারিয়ে অষ্টমবারের মতো FA কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি।
সেই সঙ্গে মাস্টারমাইন্ড পেপ গার্দিওলার অধীনে ক্লাবটি পূর্ণ করল 20তম শিরোপার গৌরবগাথা। ওয়েমব্লি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চেলসির রক্ষণাত্মক কৌশলের সামনে সিটির চিরচেনা ছন্দ ছিল কিছুটা নিস্তেজ। প্রথমার্ধে আর্লিং হালান্ড একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দুই দলই। একদিকে রদ্রি গোল লাইন থেকে বল ক্লিয়ার করে সিটের জাল সুরক্ষিত রাখেন, অন্যদিকে 72 মিনিটে হালান্ড সিলভার যুগলবন্দি থেকে পাওয়া সুযোগে চোখ ধাঁধানো এক ব্যাক ফ্লিকে চেলসির রক্ষণ ভাঙেন সেমেনিও। শেষ মুহূর্তে চেলসির এনজো ফার্নান্দেজের ভলি ক্রসবারের উপর দিয়ে চলে গেলে 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।